আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার পিসিতে কিছু সমস্যার কারণে আপনাদের রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। আমার পিসিটা ঠিক হলে অবশ্যই রেগুলারলি ভিডিও দিব। তো পার্ট 6 শুরু করা যাক। মাইশাকে দেখে একটা জিনিসই ভালো মতো বুঝতে পারলাম, আজ সে অনুতপ্ত। আজ সে মনে মনে অবশ্যই বিশ্বাস করেছে আমি খারাপ মানুষ হলেও কখনো তার দুর্বলতার সুযোগ নিইনি। তাকে দেবী ভেবে মন্দিরে পূজা করে এসেছিলাম, তাকে নিয়ে কখনো খারাপ চিন্তা করিনি। অথচ সে যাকে বিশ্বাস করে ভালোবেসেছিল, আজ সে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করেছে। হয়তো বাস্তবতা এমন, আমরা এমন মানুষগুলাকে বিশ্বাস করি যারা কখনো বিশ্বাসের মর্যাদা রাখে না, বিশ্বাসের সাথে খেলা করে। মাইশা হয়তো ভেবেছিল আমি তাকে দেখার জন্য এসেছি, এই ভাবনাটাও তার ভুল ছিল। কিন্তু আমি তাকে বলতে পারছি না, আমি তাকে বলতে পারবো না, এটা ভেবে আমার খুব খারাপ লাগলো। কারণ আমি তো এখানে নিজের ইচ্ছায় আসিনি, আদিবার কথায় আসতে হয়েছে। ইনাদিন আদিবার কথায় কেন জানি আমার চলতে হচ্ছে। অথচ এই মেয়েটাকে আমি প্রচুর ঘৃণা করতে চাই, ইচ্ছা করে ঘৃণা করতে চাই, কিন্তু তার প্রতি ঘৃণাটা কেন জানি দিন দিন আমার কমে আসতেছে। এমনটা হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। ডাক্তারের কথা শুনে যা বুঝলাম, মাইশা তার পেটের অন্তর্গত সন্তানকে নষ্ট করতে যাচ্ছে। এছাড়াও আর কোনো উপায় নেই। 2 দিনের অতিথি হয়ে যে তার জীবনে এসেছিল, তাকে এখন হারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেই দিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় মাইশা আমাকে ধন্যবাদ জানিয়েছিল, অনেকটাই মায়া নিয়ে বলেছিল বর্তমানে আমার যার সাথে থাকার কথা সে আজ নেই। অথচ তোমাকে অনেক অপমান করার পরেও তুমি আমার জন্য এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিছুদিন পরের কথা, আমি সর্বমাত্র অনার্স 3rd ইয়ারে উঠেছি। সেদিন ছিল মনোমুগ্ধকর একটি শীতের সকাল। ক্লাস শেষে আসার সময় হঠাৎ করে দেখলাম মাইশা আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলবো বুঝতে পারলাম না। পাশ কাটিয়ে চলে যাওয়াটা খারাপ দেখায়, তাই আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন সে বলে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে, এদিকে চলে আসো। রাস্তা থেকে কিছুটা ক্যাম্পাসের ভিতরে গেলাম আমরা। হঠাৎ করে একটা নির্জন জায়গায় মাইশা দাঁড়িয়ে পড়লো। সে বলে উঠলো, সেই হাই স্কুলের জীবনে তুমি আদিবার সাথে এমনটা করেছিলে কিনা আমি তা জানি না, তবে আমি জানি খুব বড় ভুল করেছিলাম আমি। সেই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে বিশ্বাস না করে, জানি না তুমি কি মনে করবে, তবে আমি তোমার সেই স্বপ্নের নারী হিসেবে ফিরে আসতে চাই। ভুল তো মানুষ করে, তুমি কি ক্ষমা করে তোমার জীবনে আবার ফিরে নিতে পারবে না? তখন আমি ডাইরেক্ট বলে উঠলাম, না পারি না। আমার খুব কাছের একজন মানুষ একদিন বলেছিল, যে মানুষ খারাপ সময় তোমার পাশে থাকেনি, ভালো সময় তোমার পাশে থাকার অধিকার তাদের নাই। আমি এটাও জানি তুমি আমাকে ছাড়া ভালোভাবে বেঁচে থাকতে পারবে, তবে মানুষ চিনতে ভুল করো না। এই নিয়ে 2বার ধোঁকা খেলে, এরপর কাউকে ভালোবাসলে জেনে শুনে ভালোবাসো, যাতে পরে আর পস্তাতে না হয়। ভালো থেকো। কথাগুলো বলে সোজা আমি বাসায় চলে যাই। বাসায় বলা ঠিক হবে না, আমি ম্যাচে থাকি, তো ম্যাচে চলে যাই। ফিরে এসে ফোনটা হাতে নিয়ে দেখি 21টা মিসড কল। বলে রাখা ভালো, শীতের দিনে আমি তেমন একটা গোসল করি না। আদিবা এতবার কেন ফোন দিয়েছিল বুঝতে পারলাম না। হয়তো ভেবেছিলাম মাইশা হয়তো কিছু বলেছে, ওই কারণে ফোন দিয়েছে। মাইশার জন্য কেন জানি অনেক খারাপ লাগছে। মেয়েটা সহজ সরল মনের মানুষ, তার সাথে এত বড় ধোঁকা হতে এখন জানি খুব খারাপ লাগছে। জীবনে ওই একটা মেয়েকেই তো মন থেকে ভালোবেসে নিজের করে নিতে চেয়েছিলাম। হয়তো আমি এখন তাকে ভুলে গেছি বললে ভুল হবে। পরিস্থিতি আমাকে ভুল করতে বাধ্য করেছে। সবার জীবনে এমন একটা সময় আসে, যে সময় কাউকে ভালোবাসা যায় না। আমিও ঠিক সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এখন কাউকে ভালোবাসার কথা চিন্তাও আনতে পারি না। আমি আমার জীবন যুদ্ধে জয় হতে পেরেছি কিনা জানি না, তবে নিজের এমন একটা অবস্থান বর্তমানে তৈরি করেছি, দুবেলা দুমুঠো খাবার এমনিতেই জোগাড় করতে পারবো। মাইশা হয়তো মনে মনে ভাবছে তার দুর্ঘটনার জন্য আমি তাকে আমার মনে জায়গা দেইনি। একটা মেয়ে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়েছে, এই কথাটা তার আগের বয়ফ্রেন্ড জানার পরেও কখনো তাকে ফিরিয়ে নেবে না। তবে আমি মাইশাকে সেই কারণে দূরে সরিয়ে দিইনি। সত্যি বলতে মাইশার উপর আগের সে ভালোবাসাটা আর নেই, তার উপর আগের মতো আর আবেগ কাজ করে না, তার প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল সেটাও আর নাই। এসব চিন্তা করতে করতে আদিবা আবার ফোন দিল। 21 বার ফোন দেওয়ার পরে যখন আবার ফোন দিল, তখন আমি ফোনটা ধরলাম। তার ফোনটা ধরতে আমার মোটেও ইচ্ছা করছিল না, কারণ আমি জানি সে ফোন দিলে যত সব আবল তাবল কথা বলবে। কিন্তু একটা মানুষ যখন 21 বারের বেশি ফোন দেয়, তখন সেই ফোনটা না ধরে আর থাকা যায় না। ফোনটা রিসিভ করলাম, ফোনটা কানে নিতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে বলে উঠলো আমি প্রেগনেন্ট। যখন তার কথাটা আমি শুনলাম, আমার মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলাম? এই কথাটা চিন্তা করতে আমার পুরো গাটা শিউরে উঠলো। তারপর আদিবা বলে উঠলো, আমি মাইশার মতো আমার বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করব। আমি চাইলেও আবার সবার সামনে তোমাকে অপমান
করতে পারবো না, কিন্তু আমি আর তোমাকে অপমান করতে চাই না। অনেক ভাবার পরে আমি আদিবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কারণ আমি মেয়েটাকে চিনি, কত বড় জেদি মেয়ে। সে যদি সত্যি সত্যি জীবন দিয়ে দেয় তাহলে কখনোই নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। পরের দিন সকালে আদিবাকে ফোন দিয়ে আমি সেই হাসপাতালে আসতে বললাম যে হাসপাতালে মাইশা এসেছিল। মাইশার কথাটা যখন ডাক্তার বললো সে যে প্রেগনেন্ট, তখন আর বিয়ে না করে কোনো উপায় নেই। কাজী অফিসে গিয়ে আদিবা সহ বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আদিবার দুজন বান্ধবী ছাড়া এই সম্পর্কের কথা আর কেউ জানে না। বিয়ের পর আদিবা সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সেদিন যখন আদিবার চোখের দিকে তাকিয়েছিলাম তখন মনে হয়েছিল মেয়েটা মনে হয় সত্যি আমাকে অনেক ভালোবাসে। কাজী অফিস থেকে সোজা আমি নিজের মেসেতে চলে যাই, ভাবতে থেকে আমি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে। হঠাৎ করে আদিবা ফোন দিল। ফোন দেওয়ার পর আদিবা আমাকে যে কথাগুলো বলল সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে ফোন দিয়ে বলল, বিয়ে করলে তো অবশেষে আমাকে, তুমি তো বলছিলে মরে গেলেও তুমি আমাকে বিয়ে করবে না, প্রয়োজনে তুমি চিরকুমার হয়ে সারা জীবন থাকবে, তবুও আমাকে বিয়ে করবে না। সো পার্ট 6 শেষ করলাম। তো পার্ট 7 আসছে, একটু লেট হতে পারে, আমার পিসিতে একটু সমস্যা আছে। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান অবশ্যই আমার ইনবক্স বা হোয়াটসঅ্যাপে নক দেন। খোদা হাফিজ।